বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ এবং কিছু ভয়ের গল্পে ভরা এই বিশেষ নিবেদন শুধুমাত্র আপনার জন্য। বাংলা সাহিত্যের মণিমাণিক্যের সম্ভার নিয়ে হাজির হয় ঝরাপাতা ইউটিউব চ্যানেল। আজকের পর্বে শুনবেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প আতঙ্কের রাত। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের জন্ম 25শে ফাল্গুন 1347 বঙ্গাব্দে হাওড়া জেলার খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই সাহিত্য সাধনা শুরু হয় তার। 1961 সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় সাথে তিনি যুক্ত হন। অজস্র রহস্য, রোমাঞ্চ কাহিনী, ভৌতিক গল্প এবং ভ্রমণ কাহিনী লিখেছেন তিনি। 1981 সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার কাহিনী সর্বাধিক জনপ্রিয়তা দেয় তাকে। পাণ্ডব গোয়েন্দা ছাড়াও প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জি, গোয়েন্দা তাতারের অভিযান ইত্যাদি সিরিজের রচনাও করেছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে চতুর্থ তদন্ত, সোনার গণপতি, দেবদাসী তীর্থ, কিংবদন্তি বিক্রমাদিত্য, কেদারনাথ ইত্যাদি নাম করা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে আমরা হারাই 2023 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি 50টি ভূতের গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং মুখ্য ভূমিকায় তিথি ও বিজয়। শুরু হচ্ছে আতঙ্কের রাত। সেদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে। যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল। অফিস কামাই করে ঘরেই বসেছিলাম, হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির। ওর চুল উস্কো খুস্কো, চোখ দুটো লাল, কতদিন দাড়ি কামায়নি। বললাম, কি ব্যাপার রে? অবনী একটা কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল। অবনী আমার বন্ধু। ও একজন প্রেস ফটোগ্রাফার। বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয়। খুব স্মার্ট এবং সুদর্শন যুবক। ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি। সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে। অবনীর ওই রকম চেহারা দেখে বললাম, তোর কি হয়েছে অবনী? এ কি চেহারা করেছিস তোর? অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বোধহয় বেশি দিন বাঁচব না রে। কেন, হঠাৎ এরকম মনে হওয়ার মানে? অবনী বলল, তুই ভূত বিশ্বাস করিস? না, তবে ভূতে নামে ভয় পাই, কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না। বাড়িতে আমি একদম টিকতে পারছি না রে। আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে। আমার আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। ওর কথায় শিউরে উঠলাম আমি। বললাম, ছি অবনী, ও কথা মুখে আনতে নেই। কাপুরুষের মতো তুই আত্মহত্যা করতে যাবি কেন? অবনী হঠাৎ বলল, আচ্ছা, আমি আমি পাগল হয়ে যাইনি তো? আমি বললাম, মনে হচ্ছে তাই হয়েছিস। যাক, তোর ভাই কি? সে 2 মাস হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে। করছে সেখানে চাকরি। তুই তাহলে বাড়িতে একা? হ্যাঁ, কিন্তু বিশ্বাস কর ভাই, আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না। আমার বড় ভয় করছে। ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি। কে সে? তা জানি না। তবে সে যে অশরীরী তা আমি বুঝতে পারি। আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম। তারপর 2 বন্ধুতে চা খেয়ে একটু আয়েশ করে গুছিয়ে বসলাম।
অবনী বলল, আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো, তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধে হবে কেন? তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর কাছে, মানে তোর বাড়িতে ওখানে থাকা ভালো। খবরদার, ওখানে কোনো মানুষ থাকতে পারে না ভাই, তুইও পারবি না। আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি। আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না? বোধহয় না, ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি। সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে। তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব। আচ্ছা, ও বাড়িতে তোরা কতদিন আছিস? ওটাই তো আমাদের পৈতৃক বাড়ি। আমার ভাইয়ের জন্মই তো ওই বাড়িতে। এর আগে আর কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস? না, কখনো না। এমনকি দিন 15 আগেও না, বুঝলি। আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম। তারপর বললাম, আচ্ছা, তো ঠিক কি কি হয় বলতো আমাকে তুই। অবনী একবার হাতের ঘড়িটা দেখল, তারপর বলল, তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখেই দেখা বা অনুভব করা ভালো হবে। কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো জানি না, তবে তুই গেলে আমি খুব খুশি হব। কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওইসব ঘটে কি না। যদি যাস তো এখনই চল, লাস্ট ট্রেনটা পেয়ে যাব তাহলে। আমি বললাম, না, আজ এই দুর্যোগের রাতে নয়, কাল সকালে বরং যাব। তারপর 2-1 দিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি। এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না। অবনী বলল, তাহলে খুব ভালো হয় রে। আমার এখন মাথা ঠিক নেই। আমার ভালো মন্দর ভার এখন তোরাতেই ছেড়ে দিলাম ভাই। তবে এও জেনে রাখিস, আমি আর কোনো দিনই একা থাকতে পারবো না। সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই। এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম। আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে। শোয়ার পরে এই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে অবনী বলল, ও কতদিন যে এমন আরামে ঘুমোয়নি ভাই। আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে। আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম, তোর ওখানে যাওয়ার গাড়ি কখন? সেই বেলা 1টায়। সে কি রে, সারাদিনে আর গাড়ি নেই? না, একটা ছিল সকালে, সেটা এতক্ষণে ছেড়ে গেছে। তা যাক, বেলা 1টার গাড়ি সই। দুপুরে খেয়ে দিয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম। তারপর বারহারোয়া প্যাসেঞ্জারের 3টের মধ্যেই ত্রিবেণী। সেখান থেকেই রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে। ছোট্ট দোতলা বাড়ি। অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যেই কী যেন বলা বলি করতে লাগলো। আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম। তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম। ওর ল্যাবরেটরির নিচে একপাশে খোলা ছাদ, ওর ঘরের ভিতর থেকে গঙ্গা দেখা যায়, ছাদ থেকে শ্মশান। অবনীর বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম। তারপর বললাম, অবনী, আমি একবার 0.5 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুই একা থাকতে পারবি তো? অবনী বলল, তা পারবো। এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই, যা কিছু উপদ্রব রাত্রে, বুঝলি। তুই কিন্তু বেশি দেরি করিস না। আরে না রে বাবা, না, তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি? আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক মহিলা আমাকে বললেন, বাবা শোনো। আমি কাছে গেলে বললেন, তুমি অবনীর
কে হও? আমি ওর বন্ধু হই। কেন বলুন তো? তা তুমি এসেছো, খুব ভালোই হয়েছে বাবা। হঠাৎ করে কি যে হলো ছেলেটার, মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘরময় খালি ছুটোছুটি করবে। আমার বাবু মনে হচ্ছে কেউ না কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর। তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও, আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও বাবা। আমি সেই জন্যই এসেছি মা। বেশ করেছো বাবা, বেশ করেছো। ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল। আমি তাদের কাছে গিয়ে বললাম, আচ্ছা, আপনারা তো অবনীকে চেনেন, আমার বন্ধু হয়। একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিসফিস করে বলছিলেন, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। কি ব্যাপার বলুন তো? আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন? আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ বলেই মনে করছি। দোকানের লোকেরা বলল, হ্যাঁ, আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখেছি, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল, দাদা, আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ভাববেন মিথ্যে কথা বলছি। আমার কথা এরা কেউ বিশ্বাস করে না, হাসে, মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি। বেশ, তো শুনি না কি ব্যাপার। শুনুন তবে। সেদিন রাতে অবনীদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। কীরকম? অবনীদা নিচের দরজার খিল দিয়ে উপরের ঘরে দরজাও বন্ধ করে শোয়। সেদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি। বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল। আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েই উপরের দরজায় ধাক্কা দিলাম। অবনীদার সাড়া নেই। তারপর হঠাৎ যেন জাদুমন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বাড়িতে অবনীদা একা থাকে, সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পরে কে খুলে দিল বলুন তো? আমি অবাক হয়ে বললাম, স্ট্রেঞ্জ। যুবকটি বলল, অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখানকার কেউই বিশ্বাস করতে চায় না। আমি বললাম, দেখুন, আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি কিন্তু করছি। তাই বলছি, আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয়। আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয়। কিন্তু না, আমার কথায় রাজি হলো না কেউ। সবাই বলল, না দাদা, ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না। বলা যায় না, যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে। তবে হ্যাঁ, যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের। আমাদের একজন নয়, সবাই ছুটে যাবে। আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন। অগত্যা আমি আচ্ছা বলে চলে এলাম। আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনীর ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি এসে বললাম, কী রে, একা থাকতে ভয় করেনি তো? অবনী ঘাড় নেড়ে বলল, না, তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না, তাই বদ্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি। বেশ করেছিস। এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি। কোথাও নয় ভাই, ওই দেখ আকাশের অবস্থা, এই নামলো বলে।
তাহলে চল ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক। কি খাবি বল? স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত। আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম। সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হলো। ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি, তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ। সে কি প্রচণ্ড বৃষ্টি! গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায়। এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম, অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয়? কোনো ঠিক নেই, কখনো সন্ধ্যার পর থেকেই হয়, কখনো মাঝরাতে। অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা। আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম, এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে। অবনী এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি। রাত তখন 10টা। এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল। আমি আর অবনী একই তক্তাপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম। শুয়ে গল্প করছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেঁষে এসে বলল, এইবার এইবার সে আসবে, নিশ্চয়ই আসবে। কে কে আসবে? অবনী চিৎকার করে উঠল, ওই 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 তো সে, ওই দেখ, ওই দেখ। আমি শুয়ে শুয়েই জানলার দিকে তাকালাম। দেখলাম জানলার ঘষা কাছে ফ্রক পরা 14-15 বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কঠিন গলায় বললাম, কে তুমি? মেয়েটি নিরুত্তর। এমন সময় ফুস করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো। তারপরে দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে। এই ঘরে আমি আর অবনী ছাড়া আর কেউ তো নেই। তাহলে কে জ্বাললো এই বাতি? কে কে সেই অশরীরী? ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে। আমরা দুজনেই ভয়ে কাঠ। চারদিক নিস্তব্ধ, নিঝুম। অবনী যেন নীল হয়ে গেছে। আমার সারা শরীর ঘেমে উঠল। এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিয়ে দরজার কাছ পর্যন্ত গেল। তারপর কোমল গলার একটি ডাক শোনা গেল, এসো। আমি অবনীকে বললাম, আয় তো, কোথায় নিয়ে যায় ও দেখি। অবনী বলল, না না, খেপেছিস? ও ও আমায় ও আমায় রোজ ওইভাবে ডাকে, আমি যাই না। আয় আয় বলছি। আমার আমার বড় ভয় করছে ভাই। ভয় কি? আজ তুই একা নয়, আমি তো আছি সঙ্গে, আয় না। আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম। তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম। দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দুহাট হয়ে গেল। আলো আমাদের পথ দেখিয়ে চলল। সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা। তারপর নিচের ঘরের দরজার কাছে গেল। যে ঘরে অবনীর ল্যাবরেটরি, সেই ঘরের কাছে থামলো আলোটা। ঘরে তালা দেওয়া ছিল। তালাটা আপনিই খুলে গেল। আমরা দুজনেই ঘরে ঢুকলাম। বাতিটা টেবিলের ওপর রেখে হাত অদৃশ্য হয়ে গেল। আর কারো অস্তিত্ব রইল না সেখানে। আমি বললাম, কি হলো? কথা কও, কথা কইছো না কেন? বলো, তুমি কে বলো। অবনী যেন পাথর। আমারও হাত পা অবশ হয়ে আসছে। এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমাকে মুক্তি দাও, দয়া করে আমাকে বন্দি করে রেখো না। তোমাদের তোমাদের দুটি পায়ে পড়ি। তুমি কোথায়? কে তোমাকে বন্দি করে রেখেছে? আমি শ্যামা। আমাকে দেখতে পাচ্ছ না? এই তো আমি, এই যে আমি এখানে। কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জ্যোৎস্নার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল। কি করুণ তার মুখ! সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল।
তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো, রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে। আমি টেবিলের কাছে এগিয়ে গিয়েই খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম। ফটোর দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। কি বিভৎস দৃশ্য! আরও দেখলাম ছবির গলার উপরে একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ। এক সময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল, এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমার কষ্ট হচ্ছে না বুঝি? আমি যে আর সহ্য করতে পারছি না। তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও, নষ্ট করে দাও এটাকে, চিড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও। আমি বললাম, তাহলেই কি তোমার মুক্তি হবে? হ্যাঁ, চিরতরে মুক্তি পাবো আমি। আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না। কিন্তু চাও না কেন? সে কথা তোমাদের জানবার দরকার নেই। শুধু জেনে রাখো, যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি, তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম। অবনীকে বললাম, এই ফটো তোর তোলা? হ্যাঁ, আমারই তোলা, বছর 2 আগে তোলা। চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা, ওর জন্মদিনে তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন, জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন। তারপরে বিপর্যয়, মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কিন্তু বছর 2 আগে যে ছবি তোলা হয়েছিল, সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন? বছর 2 আগে এই ছবিটা আমি তুলেছিলাম ঠিকই, তবে ছবি তোলার পর থেকেই হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি। আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম। এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্যই হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন, সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন। কিন্তু মুশকিল হলো, হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম, কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি জানিস। বারবার নেগেটিভের ভেতর থেকে, ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে, ভয় দেখায়। সেজন্য নিচের ঘরে ঢোকাই আজকাল বন্ধ করে দিয়েছিলাম। সেই নেগেটিভটা আছে? আছে ভাই, আছে। দেখি। অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম। তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম। সারা রাত ঘুম এলো না। শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে। বৃষ্টির বেগও কমলো। ভোরবেলা চা করে খেলাম। ভোরের আগে কারেন্টও এসে গেল। অবনীকে বললাম, আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি, কেমন? বলবি নেগেটিভটা হারিয়ে গেছে। অবনী বলল, নিশ্চয়ই নিশ্চয়ই ভাই। এরপরও অবনীর বাড়িতে আমি দিন 10 ছিলাম, কিন্তু না, সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবী ও বাড়িতে হয়নি। না, এখনো না। শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের রচনা আতঙ্কের রাত। গল্প পাঠে অবনীর ভূমিকায় এবং কথকের ভূমিকায় আমি বিজয়, জনৈক ব্যক্তির ভূমিকায় রাজা, বয়স্কা মহিলা এবং শ্যামার ভূমিকায় তিথি। সমগ্র পরিচালনা এবং পরিকল্পনা স্টাডি একাডেমি। এডিটিংয়ে রয়েছে সাহাস ক্রিয়েশন। পোস্টার ডিজাইন চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আলটিমেট মিউজিক। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো গল্প অথবা কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের।
ঝরা পাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প পেতে। আরও নতুন একটি গল্প নিয়ে আসছে আগামী সপ্তাহে ঝরা পাতা।